আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়াতে ফোকাল পার্সন নিয়োগ, কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত। ইবিতে 3 দিন ব্যাপী বাংলাদেশি উৎসব 1433, 30 জেলার ঐতিহ্য, খাবার ও সংস্কৃতিতে মুখর বটতলা প্রাঙ্গণ। মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক শিক্ষক গ্রেপ্তার, র্যাবের গোয়েন্দা নজরদারিতে ধরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আলোচনায়, নির্বাচনোত্তর সহিংসতায় উদ্বেগ, কলকাতার হক মার্কেটে ভাঙচুর। ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি, সরকারি ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক জ্বালানি সংকটের চাপ নিয়ে সতর্কতা। ফিফা বিশ্বকাপ দেখার জন্য দর্শক খুঁজছে ফক্স ওয়ান, দিবে 61 লাখ টাকা। নাহিদ রানাকে নিয়ে শাহিন আফ্রিদির প্রশংসা, হাস্যরস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মাঠ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে দেশের প্রতিটি জেলায় একজন করে ফোকাল পার্সন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তার মতে, এই ফোকাল পার্সন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে সংবাদ প্রকাশ করতে পারে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানো এবং কার্প জাতীয় মাছের প্রজনন নিশ্চিত করতে বিপুল পরিমাণ পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি তাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মোট 60 মেট্রিক টন মাছের পোনা হ্রদে ছাড়ে। বুধবার দুপুরে বিএফডিসির ফিশারি ঘাটে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফডিসির অতিরিক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইমাম উদ্দিন কবির। রপ্তানির পরিমাণ যাতে আমরা বাড়াতে পারি এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা যাতে আমরা ধরে রাখতে পারি, সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে আগামী দিনে এই মাছের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে চলছে 3 দিন ব্যাপী বাংলাদেশি উৎসব 1433। গত সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য। দেশের বিভিন্ন জেলায় ঐতিহ্য, খাবার ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবটি ব্যাপক সাড়া ফেলেছে। সরেজমিনে দেখা যায়, দেশের প্রায় 30টি জেলার ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে রঙিন স্টল। প্রতিটি স্টলেই নিজ নিজ অঞ্চলের খাবার, পণ্য ও সংস্কৃতির অনুষঙ্গ প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে বিভিন্ন অঞ্চলের খাবারের সমারোহ। এছাড়া ইলিশ পেটি, মাঠা, দই, মিষ্টি, মেহেরপুর, রাজশাহীর আম, লিচু সহ নানা মুখরোচক খাবারে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। খাবারের পাশাপাশি মেলায় রয়েছে মাটির তৈরি হস্ত ও কারুশিল্পের স্টল, বাহারি নকশার হাতের বালা, গলার হার, কানের দুল সহ নানা কারুশিল্প দর্শনার্থীদের নজর কাড়ছে। উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ফুল ও ফলের গাছের নার্সারি এবং বিভিন্ন বিষয়ের বইয়ের স্টল। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার এড়াতে একের পর এক স্থান পরিবর্তন করছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব 14 এর একটি দল তাকে আটক করে। র্যাব জানায়, মামলার পর তিনি প্রথমে গাজীপুর, পরে টঙ্গী এবং সর্বশেষ গৌরীপুরে আত্মগোপনে ছিলেন। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় র্যাব 14 এর প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরফি ওরফে নেত্রকোনা সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানায়, শিশুটির পরিবার মামলা করার পর থেকে শিক্ষকটি পলাতক ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেছে। পুলিশ সুপার এবং মদর থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সামনে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, আগামী শুক্রবার কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শুভেন্দুকে দলের নেতা হিসেবে নির্বাচনের প্রস্তাব তোলা হবে। রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টি নেতা হিসেবে তার নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনৈতিক প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন
হয়নি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করতে নির্ভরযোগ্য সূত্রে নজর রাখা জরুরি। 23 ও 29 এপ্রিল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় 4 মে। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 15 বছরের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। এদিকে নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অফিস ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। কলকাতা নিউ মার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় মঙ্গলবার রাতে বুলডোজার নিয়ে হামলা চালানো হয়। ইন্ডিয়া টুডে জানায়, তৃণমূলের একটি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় এবং পাশের মাংসের দোকানেও ভাঙচুর করা হয়। ব্যস্ত মার্কেটে এমন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানের শাটার নামিয়ে দেন। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। জাকার্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্ট্যাটিস্টিক্স ইন্দোনেশিয়া বিপিএস এর প্রধান আমালিয়া আদিনিঙ্গার উইদিয়া শান্তি জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের শেষ 3 মাসের 5.4% তুলনায় আরও বেশি হয়েছে। এই প্রবৃদ্ধিকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়া সুবিয়ান্তো 2029 সালের মধ্যে দেশের প্রবৃদ্ধির হার 5.1% থেকে বাড়িয়ে 8% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। লক্ষ্য অর্জনে সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমালিয়া জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে সরকারি ব্যয় বেড়েছে 21% বেশি। তবে প্রবৃদ্ধির এই তথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্যাপিটাল ইকোনমিক্সের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ গ্যারেথ লেডার। তার মতে, সুবিয়ান্ত সরকারের নীতিগুলো ক্রমেই জনতুষ্টিবাদী ও হস্তক্ষেপমূলক হয়ে উঠছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ইন্দোনেশিয়ার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। গত মাসে দেশটির অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তো জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বাড়লেও আগামী 10 মাস পর্যন্ত জ্বালানি ভর্তুকি কমানো ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবে ইন্দোনেশিয়া। যদিও দেশটি তেল উৎপাদনকারী হলেও বর্তমানে নিট আমদানিকারক এবং অভ্যন্তরীণ জ্বালানিতে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে। একদিকে 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিট, যাতায়াত ও আবাসনের আকাশছোঁয়া খরচে দিশেহারা সমর্থকেরা, অন্যদিকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দেখার পাশাপাশি সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরির জন্য খোঁজ চলছে এক বিশেষ ভক্তের, যার বেতন $50,000 অর্থাৎ 61 লাখ টাকারও বেশি। তবে এই প্রস্তাব ফিফার নয়। বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফক্স ওয়ান প্রধান দর্শক নামে একটি পদে এমন নিয়োগ দিচ্ছে। প্রথমবারের মতো 48 দল এবং 3 দেশের যৌথ আয়োজনে হতে যাচ্ছে বিশ্বকাপ। ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104-এ। বাড়তি টিকিট মূল্য, হোটেল ভাড়া ও যাতায়াত ব্যয় নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের উদ্বেগ বাড়ছে প্রতিদিন। ঠিক এমন সময় ফক্স ওয়ান যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে সম্ভবত বছরের সবচেয়ে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়েছে। নির্বাচিত ভক্তকে টাইম স্কোয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচের ঘরে বসে দেখতে হবে বিশ্বকাপের সব ম্যাচ, আর সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করতে হবে। অন্যদিকে জাতীয় দলের হয়ে 2 বছর ধরে নিয়মিত খেলছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে সুযোগ কম পেলেও লাল বলের ক্রিকেটে তিনি এখন বাংলাদেশের অন্যতম ভরসার গতি তারকা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কাড়ে। এবার পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় আছেন এই পেসার। তার আগে আজ মিরপুরে পাকিস্তান দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন আফ্রিদি। সেখানে তিনি নাহিদ রানার গুরুত্ব নিয়ে কথা বলেন। শাহিন জানান, ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনি পাকিস্তানের বোলিং কোচ শন টেইটের সঙ্গে কথা বলেছিলেন এবং তখনই নাহিদের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তার ভাষায়, নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন এবং বাংলাদেশ দল তাকে যথাযথভাবে কাজে লাগাবে বলে আশা করেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।